এই গোটা বিষয়টা পাকিস্তানের কাছে যাচ্ছে, পাকিস্তানের কাছে একেবারে প্রেম পাকিস্তানের সঙ্গে, অন্যদিকে চীনের কাছে নত জানু এই মুহূর্তে বাংলাদেশ। নিজেদের ক্ষমতা 4 আনা, পরের জোরে হুম্বিতম্বি 16 আনা। একদিকে ভারত বিদ্বেষ, আরেকদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে প্রেম। যুদ্ধজিগির জিয়ে রাখতে এবার ইসলামাবাদের থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে বাংলাদেশ। কখনো যুদ্ধের মহড়া, কখনো হাস্যকর সব হুমকি। ইউসুফ জমানায় চরমে ভারত বিদ্বেষ। সীমান্তের ওপারে বারবার তোলা হচ্ছে যুদ্ধের জিগির। এবার ঢাকা যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে, সেটাও পাকিস্তানের থেকে। ঢাকার নজর চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17 থান্ডার। সম্প্রতি পাকিস্তান সফরে যান বাংলাদেশের সেনাপ্রধান। সেই সফরেই পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জাহিদ আহমেদ বাবর সিদুর সঙ্গে তিনি বৈঠক করেন। এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। গত অগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নতজানু হচ্ছে। আগামী 20 জানুয়ারি চীন সফরে যাবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। 24 জানুয়ারি পর্যন্ত চীনে থাকবেন। বাংলাদেশের অনেক প্রকল্পে চীন টাকা ঢেলেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকাকে ঋণ দিয়েছে বেইজিং। এই সব ঋণের সুদের হার কমানো এবং টাকা মেটানোর সময়সীমা বাড়ানোর জন্য বেইজিং এর কাছে তদবির করতে চায় ঢাকা। তাই চীনে পাঠানো হচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টাকে। চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ, প্রধানত প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো। কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। এর আগে পদ্মাপাড়ে তুরস্ক থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা সামনে এসেছে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, অন্য দেশের থেকে ধার নিয়ে ভারতে পরমাণু বোমা মারার হুমকিও দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা। মোদী সাহেবকে বলবো, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। এবার চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে ইউনূস সরকার। অনেকের মতে এসব আসলে যুদ্ধ জিগির জিয়ে রাখার চেষ্টা, যুদ্ধ হাওয়া তৈরি করে যাতে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু থেকে বাংলাদেশের সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখা যায়। নিউজ 18 বাংলা। কোথায় আমরা পরমাণু বোমার ভয় দেখালাম বাংলাদেশকে, কবে ভয় দেখালাম, কেনই বা ভয় দেখাতে যাব? গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এবং আজকে চীনের সঙ্গে বলছেন যে ঋণের আরো মেয়াদ বাড়ানো, ঋণ শোধের। তার মানে তো চীনের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাবে বাংলাদেশ। একদমই। আর বাংলাদেশ ঠিক বুঝতে পারছে না কি চীন এই পুরো ব্যাপারটার মধ্যে কিভাবে বাংলাদেশকে ইউজ করছে। কথাটা হচ্ছে চীন ঋণ তো দিচ্ছে, মেয়াদও বাড়াচ্ছে, আর তারপরে যখন নাকি মেয়াদ শেষ হয়ে যাবে আর বাংলাদেশ এই টাকাটা ফেরত দিতে পারবে না, তখন ওরা কিন্তু বাংলাদেশে এসে আধিপত্য জমিয়ে নেবে। এবং চীনের যে ইন্ডাস্ট্রি, যেরকম আমরা দেখেছি আমেরিকান ইন্ডাস্ট্রি একটা ওয়েপন্স ইন্ডাস্ট্রি, চীন চায় ওদের যে নতুন যে প্রযুক্তি, ফাইটার এয়ারক্রাফট, মিলিটারি হার্ডওয়্যার যা আছে, ওটা আরো যেতে সেল হতে পারে, এক্সপোর্ট হতে পারে। যে কোথায় হতে পারে? ওরা বাংলাদেশকে বেছে নিয়েছে, বাংলাদেশকে দেখাচ্ছে কি তোমাদের সাথে ভারতের একটা প্রবলেম আছে, তো তোমরা আমাদের থেকে যুদ্ধ বিমান কিনো, আমাদের থেকে মিলিটারি ট্যাঙ্ক কিনো, এইসব জিনিস। তো এই বাংলাদেশের কাছে টাকা কোথায়? বাংলাদেশের ইকোনমি, আমি সেটাই বলছিলাম যে খাবার দাবার দিতে পারছে না, এত দাম, সেখানে অস্ত্র শস্ত্র কিনে কি করবে?
আর কার সাথে? বাংলাদেশের বর্ডার খালি ভারতের বিরুদ্ধে তো সাথে, তো এই যুদ্ধ বিমান কিসের জন্য? ভারতের সাথে। তো এই পুরো জিনিসটা বাংলাদেশ ইজ বিং ইউজড বাই চায়না। চায়না বাংলাদেশকে একটা গভীর ইসের মধ্যে মানে জালে ফেলে, বাংলাদেশ নিজেই জানে না কোথায় গিয়ে ওরা দাঁড়াবে। এইটা এবং সঙ্গে বলুন। আর সঙ্গে রয়েছে পাকিস্তান। পাকিস্তান আরেকটা জায়গা যেখানে পাকিস্তান নিজেই একটা টুকরো টুকরো হয়ে রয়েছে, প্রায় অনেকটাই স্ট্রাকচার্ড হয়ে রয়েছে বালুচিস্তান, আফগানিস্তানের সাথে। আর ওরা যদি বাংলাদেশ ভাবে, আর বাংলাদেশ ভাবছে কি পাকিস্তান থেকে বন্ধুত্ব করে ভারতের বিরুদ্ধে, পাকিস্তান নিজের অস্তিত্ব পাচ্ছে না ঠিক সামাল দিতে। তো ওরা এই যে ভারত বিরোধী যে একটা হেড ক্যাম্পেইন, একটা বিতৃষ্ণা ভাব করে রেখেছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খারাপ হচ্ছে। বরঞ্চ বাংলাদেশের জন্য যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, যে স্বাধীনতা আপনি কি মনে করেন যে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষ আজকে যে পথে এগোতে চাইছে বাংলাদেশ সেই পথে এগোতে চায়? আপনি কি মনে করেন এখনই এই কয়েকদিনের মধ্যে কি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইচ্ছে সব হারিয়ে যাবে? মোটেই নয়। এই আপনি তো কিছুদিন আগে আমরা দেখলাম ফারহাদ মাজার, তিনি ওই ডক্টর ইউনূসের সামনে তিনি বললেন, মানে ওরকম ফারহাদ মাজারের মতো গলা আছে, নিশ্চয়ই আছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা যেটা একটা ধর্মনিরপেক্ষ একটা আবহ রয়েছে, আমি অস্বীকার করি, কিন্তু মূল্যবাদ এত তীব্র। দেখুন, পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার ফরম্যাটটা কি? আইডেন্টিটি ক্রাইসিস ছিল, অর্থাৎ ধর্মীয় আইডেন্টিটি থেকে ভাষার আইডেন্টিটিতে কনভার্সন হয়েছিল। বাংলাদেশ ভাষার ভিত্তিতে একটা দেশ তৈরি হয়েছিল, এবং তারপরে কিন্তু কনস্ট্যান্ট একটা প্রসেস হয়ে মৌলবাদ ঢোকার চেষ্টা করেছে। গণতন্ত্র, মৌলবাদ তো বহুত্ববাদকে বিশ্বাস করে না, গণতন্ত্র বহুত্ববাদকে বিশ্বাস করে। গণতন্ত্র শুধু সমাজতন্ত্র চলে আসে, কিন্তু বহুত্ববাদকে এরা বিশ্বাস করে না বলেই এরা আস্তে আস্তে এটাকে পেনিট্রেট করে আবার ভাষার দেশটাকে মৌলবাদী দেশে কনভার্সন চেষ্টা করছে। এবং যেহেতু একটা বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশে রয়েছে যারা এখনো চেতনার দিক থেকে, শিক্ষার দিক থেকে সেই জায়গায় আসতে পারেনি, তাদের ব্রেন ওয়াশ করাটা অনেক সহজ। কিন্তু এই যে ফারহাদ মাজার থেকে আরম্ভ করে বাংলাদেশের অনেক লোক রয়েছে যারা আমি জানি, আমি যাদের ব্যক্তিগতভাবেও জানি, যারা কিন্তু এটা কখনো চাইছে না যে কখনো মৌলবাদ গণতন্ত্রের গলা টিপে ধরুক, এটা চাইছে না। তারা এখন অনেকে মানে ব্যক্তিগত আলাপকারিতে বলছে যে আমরা ভুল হয়েছে, 5ই আগস্টের বিপ্লবকে আমরা যে বিপ্লব মনে করেছিলাম সেটা আসলে মৌলবাদ এরকম ভাবে চেপে ধরে আমাদের গণতন্ত্র, আমাদের বৌদ্ধবাদ, আমাদের মধ্যে যেই ভাতৃ সম্পর্ককে এরকম চির ধরিয়ে, এবং যাদের সাথে 4097 কিলোমিটার লং বর্ডার, ল্যান্ড ব্লক একটা কান্ট্রি, তাদের সাথে যেটা আমি নিজে কাজ করতে গেছি অনেক রাত্রে, অনেক আমি এনক্লেভের কাজ করতে গেছি ছিটমহলের থানা থেকে, আমাকে এইরকম বলা হয়েছে, আরে আপনি ভারত থেকে এসছেন, আপনি বন্ধু দেশ, আপনার সিকিউরিটি আমাদের আগে। ফলে এই যে বন্ধু দেশ থেকে হঠাৎ রাতারাতি শত্রু দেশ কেন হয়ে গেল? শুধুমাত্র ওই মৌলবাদের ইনজেকশনে, আর কোনো কিন্তু কারণ বিশেষত নেই মৌলবাদের ইনজেকশনে। এবং তাতে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের যে প্রান্তিক মানুষ তাদেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, মৌলবাদের ইনজেকশনে এই অবস্থা। আর এই ইনজেকশনে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, ভিসা সহজ করে দেওয়া হলো পাকিস্তানের মানুষের জন্য বাংলাদেশে আসা, এটা আরো বিপদ কিনা এবং আমাদের পক্ষেও একটা আশঙ্কার কিনা? একদম বিপদ তো আছে। তাতে হবে কি, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে একটা বন্ধুত্ব যেটা হয়েছে, এটা ইন্টেলিজেন্স, যারা পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, আইএসআই ইনক্লুডেড, ওরা বাংলাদেশকে একটা স্টেজিং পোস্ট, কেন কি ওয়েস্টার্ন বর্ডার ইন্ডিয়ার খুবই ভেরি ওয়েল সিকিউরড। তো ইস্টার্ন বর্ডার দিয়ে আমরা জানি অনেকরাই অনুপ্রবেশ করে, মেঘালয় আছে, অনেক জায়গায় ওখানে কোনো কাঁটাতারই নেই, দ্যার ইজ নো ফেন্সিং ওখানে। তো ওরা যদি অনুপ্রবেশ করতে পারে তো ভারতের জন্য একটা বিরাট চিন্তার বিষয়। আসাম, মেঘালয়, ওখানে তো কোনো ফেন্সিং নেই বেশিরভাগ জায়গায়। পশ্চিমবঙ্গে তো তবু আছে। বিশ্বাস করে 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 আমরা কি ভুল করেছি? ফেন্সিং না দিয়ে আমরা ভুল করেছি নাকি ফেন্সিং দেওয়ার মতো জায়গা ছিল না, আর পরিস্থিতি নেই? না, ওখানে পরিস্থিতি নেই, ওখানে গভীর জঙ্গল অ্যান্ড ভেরি হিলি টেরেন। মেঘালয় ওই যে জায়গায় আমি কথা বলছি, ওখানে এতই গভীর জঙ্গলকে ওখানে ইট ইজ ইম্পসিবল ওখানে কোনো কাঁটাতার দেওয়া এবং ওই বর্ডার ফেন্সিং করাটা। তো কিন্তু আই থিঙ্ক বাংলাদেশ আমাদের যে ফ্রেন্ডশিপটাকে দে হ্যাভ টেকেন
ইটস বিয়ন্ড, মানে আমাদের বন্ধুত্বটাকে ওরা ঠিক করে ওরা নিতে পারেনি, আর এটা কিন্তু ওরা নিজেই এটা ভুগবে এর জন্য। পাকিস্তানের সাথে ইন্টেলিজেন্স, আমি বলছি পাকিস্তানের সাথে ওরা যে ভাবছে বন্ধুত্ব করে একটা ইন্টেলিজেন্সের ইয়ে করবে, সেই পাকিস্তান কিন্তু সেই ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশকেই ক্ষতি করবে। তো ওরা বুঝছে না কি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে দে উইল বি দ্য বিগেস্ট সাফারার। আমার তো মনে হয় করুন, কিন্তু ভারতের কাছ থেকে এখনো খাবার নিয়ে যাচ্ছেন, ভারতের কাছ থেকে এখনো বাণিজ্য হচ্ছে, এখনো আপনাদের পেট চলছে আমাদের দেশের জন্য। কারণ চীনের থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ আসতে গেলে খাবার দাবার যা খুশি ফতুর হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন আপনারা। এটুকু জেনে রাখুন, এটুকু বুঝুন। দেবশ্রীদা কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছি 4097 কিলোমিটার বর্ডার, এই বর্ডারের নেচারটা অদ্ভুত। এটা শুধু ফেন্সিংটা না, এখনো প্রায় 900 কিলোমিটার মতো ফেন্সিং করা যায়। তার কারণ কি, এই বর্ডারটা শুধু ল্যান্ড বর্ডার নয়, রিভারাইন বর্ডার আছে, নদী বর্ডার আছে, জঙ্গল বর্ডার আছে। এবং এই বর্ডারটা 0 পয়েন্টে যেহেতু কাটাতার দেওয়া যাবে না, যেহেতু 1974 এর ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের যে 0 লাইন বর্ডার থেকে 150 গজ মিনিমাম ভেতরে কাটাতার দিতে হয়েছে। ফলে এই 150 গজ আর 0 লাইনের মধ্যে যে মানুষের বসতি করে গেছে, তাদের রিহ্যাবিলিটেশনের প্রশ্ন অনেক জট রয়েছে। আর যেহেতু আমরা দুপারের লোকেরা কালচারালি, লিঙ্গুইস্টিক্যালি বিভিন্ন এক, ফলে আমাদের মধ্যে সমস্ত ক্ষেত্রে সবকিছু এক, কালচার সব দিকে এক, সেই জন্য একটা মেলবন্ধন রয়েছে। এই যারা আসতে যাচ্ছে তারা সবাই জঙ্গি বা সবাই যে ধর্মীয় নিপীড়িত তা নয়, আসা যাওয়াটা কিন্তু ছিল। কিন্তু এই রিসেন্ট পাস্টে যেটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পরে বিভিন্ন নটোরিয়াস ক্রিমিনালদের ছাড়া হয়েছে, যারা টেরোরিস্ট তাদের জেল থেকে ছাড়া হয়েছে। ভয়টা সেখানেই যে তারা যদি আমাদের দেশে একটা লন্ডভন্ড কাণ্ড করে দেয়, তার দায় কে নেবে? তার দায় তো নিশ্চয়ই ডক্টর ইউনূস সরকার নেবে না। সেইটাই হচ্ছে আমাদের বর্ডারের সবচেয়ে ভয়। ক্যাপ্টেন সাহেব বললেন যে ওয়েস্টার্ন বর্ডার ফুললি সিকিউর, আমি মনে করি না। কারণ তাহলে কাশ্মীর দিয়ে এত ঢুকছে কি করে? এই ওয়েস্ট বেঙ্গল বর্ডারটাই ভালনারেবল, আর ওই বর্ডারটা ভালনারেবল নয়। আপনি বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশ সীমান্তের কথা বলছেন। না না, ভারত বাংলাদেশ সীমান্তের কথা। বাইরে থেকে টেররিস্টরা ঢুকতে হবে না, ওটা ওয়েল সিকিউর। আমি মনে করি না ওটা ওয়েল সিকিউর। ফলে ফাঁক ফোকর রয়েছে। আর এইটা তো মানে পোরাস বর্ডার, সচিত্র বর্ডার, প্রচুর চিত্র, অনেকের প্র্যাকটিক্যাল অনেক সমস্যা রয়েছে। ফলে বর্ডারটা আটকানোটা সত্যি কিন্তু খুব ডিফিকাল্ট। পুরোটা সরকারের ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই, কারণ অনেক এর কিছু সচিত্র রয়েছে। কিন্তু আমাদের যে বন্ধু দেশ ছিল, তারা কি করেছিল? যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা জঙ্গি কার্যকলাপে ছিল, হাসিনা সরকার কিন্তু তাদের সবাইকে ধরে ধরে জেলে আটকে রেখেছিল। আর এই সরকার আমাদের মনে হয় না যে এই যে যারা লিখে পাঠাচ্ছেন, যারা মেসেজ করছেন নেগেটিভ, তার একটা মাত্র অংশ, আর বাকি অংশ চান বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখুক। ইউনূস জামানায় আপনারা বারবার বলছেন মৌলবাদের স্থান নেই, সংখ্যালঘুদের ওপরে কোনো নির্যাতন হচ্ছে না, সব নাকি ফেক নিউজ। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কিন্তু দেখে যাচ্ছি সমস্ত কিছু, এবং ওখান থেকেই ছবি আসছে ওখানকার মিডিয়ার মাধ্যমেই। সুতরাং প্লিজ, যতক্ষণ না পর্যন্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হবে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা বাংলাদেশের ব্যাপার, কিন্তু আমাদের তো চিন্তা থাকবেই। কারণ জঙ্গিরা কখনো তো আর ভারত বন্ধু দেশ বাংলাদেশের ছিল এরকম তো ভাববে না। তারা অশান্তি করার চেষ্টা করবে, কারণ ইউনূস জামানায় হাজার হাজার জঙ্গি মুক্তি হয়ে গেছে। আর কট্টরপন্থীদের হাতে যখনই রক্তাক্ত হবে বাংলাদেশ, আমরা তার প্রতিবাদ করব। আপাতত ধন্যবাদ, আজকের মতো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি জনতার দরবার।